নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 11টা, মানে এই সময় সেরা 11, আর সেরা 11 শুরুতেই নজর রাখবো দেশকে চালায় অর্থনীতি। সেই অর্থনীতির দাঁড়িপাল্লায় কে এগিয়ে? দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, নাকি তার উত্তরসূরি নরেন্দ্র মোদী? কৃষি না শিল্প, এই বিতর্ক চিরকালীন। কিন্তু ভারতের মতো দেশে কৃষি এবং শিল্প দুটোই নিঃসন্দেহে অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি, শিল্প, কৃষিভিত্তিক শিল্প নিখুঁত ভারসাম্যেই লুকিয়ে থাকে অর্থনীতির এগিয়ে চলার আসল অঙ্ক। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সব থেকে বেশি দিন ক্ষমতায় নরেন্দ্র মোদী, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে টেক্কা দিয়ে। অর্থনীতির দাঁড়িপাল্লাতেও কি নেহেরু জমানাকে পিছনে ফেলে দিতে পেরেছে মোদীর আমল? আসুন একটু সেই হিসেব কষে দেখি। 1947 প্রথমবার প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। সদ্য স্বাধীন হওয়া দেশ তখনও হামাগুড়িও দিতে শেখেনি। অর্থ নেই, নীতিও নেই। নেহেরুর টার্গেট তখন অর্থনীতির কাঠামো তৈরি করা, রাষ্ট্রনির্ভর শিল্পের পথে হাঁটা, বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করা, দেশকে সমৃদ্ধশালী করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। কিন্তু দেশের প্রথম প্রধানমন্ত্রীর সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল ভারতের গরিবি, শিক্ষার হার, দেশভাগের ধাক্কা, খাদ্য সংকট, পুঁজি এবং প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকা। যাবতীয় সমস্যাকে সঙ্গে নিয়ে এগোতে শুরু করেছিল দেশের অর্থনীতি। ঘটনা হলো, নেহেরু এমন একটি অর্থনীতিকে হাতে পেয়েছিলেন যেটি সদ্যজাত, কাঁচা মাটির তাল। ফলে নিজের মতো করে সেটিকে গড়ে নেওয়ার সুযোগ ছিল তার কাছে। তিনি সেটা করেও ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সেই সুযোগ ছিল না। 2014 সালে তিনি যখন প্রধানমন্ত্রী হন, তখন দেশের অর্থনীতির চাহিদা আলাদা, চ্যালেঞ্জও আলাদা। ভারতের অর্থনীতি ততদিনে বিশ্বের প্রতিষ্ঠিত শক্তিশালী অর্থনীতিগুলির মধ্যে একটি। উদারীকরণের ফলে বিশ্ব অর্থনীতির সঙ্গে ভারতীয় অর্থনীতির নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। শ্রম নির্ভর শিল্পের বেশিরভাগই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর টার্গেট ভারতের অর্থনীতিকে বিশ্বের প্রথম সারির অর্থনীতিতে পরিণত করা, ভারতকে বিশ্বের সবথেকে দ্রুত গতিতে এগিয়ে চলা অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা করা, আন্তর্জাতিক চাহিদাকে মাথায় রেখে উৎপাদন বাড়ানো, ডিজিটাল অর্থনীতির ভিত শক্ত করা। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নেহেরু মন বেশি দিয়েছিলেন ভারী শিল্পে, যেমন ইস্পাত কারখানা, বিদ্যুৎ তৈরির কেন্দ্র ইত্যাদি। তখন মনে করা হতো ভারী শিল্প না হলে চাকরি হবে না। কিন্তু সময়ের সঙ্গে অর্থনীতির দাবি বদলেছে, কম্পিউটার এসেছে, শিল্পক্ষেত্রে ছবি বদলে দিয়েছে তথ্য প্রযুক্তি। এখন তো আসলে এআই। আজকের যুগে সব থেকে বেশি কর্মসংস্থান হয় সার্ভিস সেক্টর এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে, অর্থাৎ এমএসএমইতে। 2023-এর পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট কর্মসংস্থানের 32% আসে সার্ভিস সেক্টর থেকে, 25% সরাসরি শিল্প থেকে। আজকের যুগে কর্মসংস্থানের অন্যতম বড় উৎস সমবায় শিল্প, যা বড় কর্পোরেটের মতো সরাসরি চাকরি দেয় না, কিন্তু গ্রামীণ ও স্থানীয় অর্থনীতিতে প্রচুর কাজের সুযোগ তৈরি করে, যেমন আমুলের মতো সমবায় সংস্থা। দেশে এখন 8 লক্ষের বেশি সমবায় সংস্থা রয়েছে। আসলে প্রযুক্তি যত উন্নত হয়েছে, শিল্পের ক্ষেত্রে কর্মীর সংখ্যা ততই কমেছে। আগে একটা গাড়ির কারখানায় প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ধাপে প্রশিক্ষিত কর্মীদের রাখতে হতো। এখন গোটাটাই হয় অটোমেশনে, মেশিনে। শুধু গোটা প্রক্রিয়াটা সুপারভাইজ করার জন্য লোক লাগে। তাই নতুন ভারতে কর্মসংস্থান তৈরি করতে টার্গেট বদলাতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তিনি জোর দিয়েছেন ডিজিটাল ইকোনমিতে, ক্ষুদ্র মাঝারি শিল্পে, সার্ভিস সেক্টরে, তথ্য প্রযুক্তিতে, ই কমার্সে, পরিকাঠামো নির্মাণে। ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নেহেরুর চ্যালেঞ্জ ছিল মূলত ঘরোয়া, কিন্তু নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জ বহুমুখী, ঘরে বাইরে। ঘরে রাজনৈতিক টানাপোড়েন, বাইরে যুদ্ধ, শুল্কের লড়াই, বিশ্ব দুনিয়ায় সমীকরণের লড়াই। একদিকে চীন রাশিয়া, অন্যদিকে আমেরিকা ইউরোপ। ভারত কারো পক্ষে নয়, কারো বিপক্ষেও নয়। কিন্তু এই অবস্থায় বাণিজ্য বজায় রাখতে গিয়ে কালঘাম ছুটে যাওয়ার জোগাড়। রাশিয়ার থেকে তেল কিনলে খরচ কম পড়বে,
কিন্তু আমেরিকার গোসা হবে। আবার ইউনাইটেড আরব আমীরশাহীর সঙ্গে ব্যবসা করতে গেলে সৌদি আরব চটে যাবে। বাইরের দুনিয়া ব্যালেন্স বজায় রেখে ঘরের অর্থনীতি সামাল দেওয়াই নরেন্দ্র মোদীর প্রধান চ্যালেঞ্জ। তার উপর ডোনাল্ড ট্রাম্পের মতো রাষ্ট্রনেতা তো আছেনই, তিনি কখন কিসে কর বসাবেন সেটা আমেরিকাও জানে না। এই পরিস্থিতিতে বাইরের ঝড়ঝাপটা থেকে দেশকে বাঁচাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি চান যে সমস্ত জিনিস কিনতে আমাদের বেশি বিদেশি মুদ্রা খরচ হয় সেই সব জিনিসে ভারতকে স্বনির্ভর করে তুলতে। তেল বা গ্যাসে স্বনির্ভর হওয়া এখনই কঠিন, তাই নজরে কৃষি। নিজের খাবার নিজে তৈরি করতে পারলে নিশ্চিতভাবেই অনেক ডলার বাঁচে। করোনা থেকে যুদ্ধ, চ্যালেঞ্জের পাহাড়, যাবতীয় সেই চ্যালেঞ্জ টপকেই মোদির অর্থনীতি। আজ পৃথিবীর সবথেকে দ্রুত গতিতে এগিয়ে চলা অর্থনীতি, ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। 2014 সালে মোদি যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন তখন দেশের অর্থনীতি ছিল 2 লক্ষ কোটি ডলারে। 2026-এ দ্বিগুণ হয়ে তা পৌঁছে গিয়েছে 4 লক্ষ কোটি ডলারে। নেহেরুর আমলে দেশের অর্থনীতির বহর ছিল 30 থেকে 40 বিলিয়ন ডলার। মোদির আমলে সেটাই 4 লক্ষ কোটি ডলার। নিউজ 18 বাংলা। তৃণমূল নেতাদের এর আগেও বিক্ষুব্ধ জনতা ডিম ছুঁড়েছে, এটা দেখা গেছে বহুবার। এবার মদন মিত্রকে ডিম। আরিয়াদহে মদন মিত্রের গাড়ি ঘিরে বিক্ষোভ। দেখুন সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের। তৃণমূল বিধায়কের গাড়ি লক্ষ্য করে ডিম। মদন মিত্রের গাড়ি ঘিরে শুধু ডিম ছোড়া নয়, চোর চোর স্লোগানও। দেখুন সেই ছবি। সুবীর রয়েছে আমার সঙ্গে, জানার চেষ্টা করি। সুবীরের আগেও আমরা দেখেছি তৃণমূল নেতাদের বিক্ষুব্ধ জনতা তারা রীতিমতো ডিম ছুঁড়েছিল, কিন্তু মদন মিত্রকে আজ ডিম ছোড়ার কারণ কি? চোর চোর স্লোগানের কারণ কি? দেখো, দক্ষিণেশ্বর আরিয়াদহ কালাচাঁদ মোড়ে মদন মিত্র কামারহাটি বিধানসভার বিধায়ক, তিনি যখন সেখানে একটি কর্মসূচি থেকে ফিরছিলেন তখনই কিন্তু তার গাড়িটা দাঁড়িয়েছিল। যখন গাড়ি দাঁড়িয়েছিল তখন কিন্তু এলাকার যারা মানুষ তারা কিন্তু ছুটে যায় এবং ছুটে যাওয়ার পরে কিন্তু ক্ষোভ দেখানো শুরু করে মদন মিত্রকে ঘিরে। মদন মিত্র গাড়ির ভিতরে ছিলেন, গাড়ি থেকে নামেননি। তখন মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে কিন্তু একের পর এক কিন্তু ডিম ছুটতে থাকে এলাকার মানুষজন। ঘটনায় কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। মদন মিত্রের সঙ্গে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা ছিলেন তারা কিন্তু সেখান থেকে ছুটে পালিয়ে যায় এবং মদন মিত্রের যে গাড়ি কালাচাঁদ মোড়ে ছিল সেই গাড়িকে লক্ষ্য করে কিন্তু এলাকার মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু একের পরে কিন্তু ডিম ছুটতে থাকে এবং মদন মিত্র যখন তাকে ঘিরে ডিম ছুটতে থাকে তখন মদন মিত্র গাড়ির মধ্যে ছিলেন, গাড়ি থেকে বেরাননি এবং মদন মিত্রের গাড়ি ঘিরে একের পর এক কিন্তু ডিম ছুটতে থাকে এলাকার মানুষজন এবং যে সমস্ত তৃণমূল কর্মীরা ছিলেন তারা কিন্তু সেখান থেকে দৌড়ে পালিয়ে যান এবং ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। একেবারে বিক্ষোভের জেরে গাড়ি ঘুরিয়ে এলাকা ছাড়েন মদন মিত্র। আজ মদন মিত্রের গাড়ি দেখে ডিম ছোড়া হলো, চোর চোর স্লোগান দেওয়া হলো। ভোট প্রচারে কি দেখা গিয়েছিল? বারবার মাছ মাংস। আর ভোটের পর থেকে কি দেখা যাচ্ছে? শুধুই ডিম। রাজ্য জুড়ে ডিম থেরাপি চলছে। পাড়ার পঞ্চুদা গেছিলেন ডিম কিনতে। দোকানে গিয়ে বললেন 1 ডজন ডিম দিন তো। দোকানদার তখন জানতে চাইলেন খাবেন নাকি ছুড়বেন। চোর 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 अंडा 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 आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंदा। 3রা জুন ন্যাশনাল এগ ডে। বাংলা এখন যেন প্রতিদিনই এগ ডে। সানডে हो या मंडे रोज खाओ अंडे। ডিম ছাড়া চলে না। ডিম সেদ্ধ, ডিমের ঝোল, অমলেট, পোচ, সানি সাইড আপ। ডিমের আহার, আহারের কত বাহার। ভোটের আগে ডিমের খুব মন খারাপ। প্রচারে তার কোনো জায়গাই নেই। সবার মুখে শুধু মাছ মাংস। আমোদি প্রমোদি বাবুরা একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন
তার উত্তর আগে দিন। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। মাছ হাতে প্রচার করতেও দেখা গেছে। এসব দেখে ডিমের খুব মন খারাপ। প্রচারে মাছ মাংস থাকলে কেন ডিম থাকবে না? বারবার নিজেকে প্রশ্ন করেছে, কিন্তু উত্তর মেলেনি। ভোটের পর রাজ্যে পরিবর্তন, ডিমেরও পরিবর্তন হবে নাই বা কেন? ফল বেরোনোর পর থেকে তো রাজ্য জুড়ে শুধু ডিম আর ডিম। अंडा 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 आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा ये नहीं प्यारे कोई मामूली बंदा। যারা খাওয়াতেন ডিম ভাত, এখন তারাই খাচ্ছেন ডিম। তবে এই ডিম থেরাপির জন্ম কিন্তু বাংলার ময়দানে নয়। এর ইতিহাস বেশ দীর্ঘ। পারফরমেন্স না পছন্দ হলে কিছু ছুড়ে মারার চল সেই মধ্যযুগ থেকে। রোমান সাম্রাজ্য, ডিমের পাশাপাশি ছোড়া হতো শালগমও। রোমান শাসক ভেসপাসিয়ান একের পর এক জনবিরোধী নীতি চালু করে জনতার বিরাগভাজন হয়েছিলেন। ক্ষুব্ধ জনতা তাকে শালগম ছুড়ে মেরেছিল। মধ্যযুগের রোমে দাগি আসামিকে বেঁধে রেখে ডিম মারার প্রথা ছিল। ব্রিটেনে এলিজাবেথ যুগে পকেটে পচা ডিম আর বাসি খাবার নিয়ে নাটক দেখতে যেতেন দর্শকরা। নাটক পছন্দ না হলে সেই ডিম আর বাসি খাবার উড়ে যেত স্টেজের দিকে। সে যুগের ইউরোপ থেকে এ যুগের ব্রিটেন 2022-এ ডিম ছোড়া হয়েছিল চার্লস এবং ক্যামিলাকে লক্ষ্য করে। ক্ষুব্ধ জনতার হাতে ডিম খেয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও। রাজনীতির ময়দানে নেমেই ডিম খেয়েছিলেন হলিউডের তারকা আর্নল্ড শোয়ার্জেনেগার। তখন তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হওয়ার লড়াইয়ে বিশ্ব রাজনীতির ইতিহাসে ডিমকে টেক্কা একমাত্র জুতো দিতে পেরেছে। এই সেই ঐতিহাসিক মুহূর্ত। ইরাকের বাগদাদে সাংবাদিক বৈঠক করছিলেন আমেরিকার সে সময়ের প্রেসিডেন্ট জর্জ বুশ। তখনই জুতো উড়ে আসে তার দিকে। খেলোয়াড়ি কায়দায় ডাক করে সেই জুতো এড়িয়েছিলেন তিনি, কিন্তু খবর এড়াতে পারেননি। জুতো হোক বা ডিম, ক্ষোভই আসল। বারবার সেই ক্ষোভ প্রকাশেরই হাতিয়ার হয়ে ওঠে ডিম, জুতো, কালি। নিউজ 18 বাংলা। নজর রাখবো এবার অনুব্রতর বিরুদ্ধে থানায় নালিশ। শান্তিনিকেতন থানায় তৃণমূল নেতার বিরুদ্ধে নালিশ। শুধু অনুব্রত নয়, আরো 13 জনের বিরুদ্ধে অভিযোগ। ঠিক কি অভিযোগ জানার চেষ্টা করি। ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, কি অভিযোগ, কেন এ নালিশ? দেখো, একদমই যেটা বলে রাখবো, শান্তিনিকেতন থানায় যে লিখিত অভিযোগ দায়ের করেছেন একজন ইটভাটা মালিক, তার যেটা দাবি 2021 সালে ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসার সময় অনুব্রত মণ্ডলের নির্দেশে এবং কঙ্কালীতলা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তার উপপ্রধান মামুন শেখের নির্দেশে তার ইটভাটায় লুটতরাজ চালানো হয়েছিল। আনুমানিক 30 লক্ষ টাকার ইট লুট করা হয়েছিল, 100 গাড়ি ইট লুট করা হয়েছিল। পাশাপাশি তার যে ইটভাটা সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছিল। সেই সময় শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করতে গেলেও সেই অভিযোগ নেওয়া হয়নি। এখন তিনি অভিযোগ দায়ের করেছেন অনুব্রত মণ্ডল, উপপ্রধান সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং তিনি চাইছেন যে যথাযথ শাস্তি হোক। কারণ সেই সময় তার কাছ থেকে ভোটের আগে প্রচুর টাকা চাওয়া হয়েছিল, সেই টাকা না দেওয়াতেই আক্রোশ মেটাতেই অনুব্রত মণ্ডলের সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ। বেশ, 2021 সালে ভোট পরবর্তী হিংসায় আমি আক্রান্ত হয়ে যাই। আমার একটা ভাটা আছে, ওখানে আমার 35 বছর ওপর ব্যবসা করছি। কোনোদিন আমার এই ধরনের আক্রমণ হয়নি। 21 সালে ভোটের পরবর্তী আমাকে আক্রমণ করে ভাটার মধ্যেই ট্রাক্টরদের মালিকদেরকে হুমকি দেখিয়ে জোর করে সমস্ত ভাটা থেকে প্রায় 100-র ওপর ট্রাক্টর ভাটাতে ইট লুট করে। সেটা করেছিল অনুব্রত মণ্ডল। তৃণমূল পার্টির অনুব্রত মণ্ডল ছিল মেন কালপিট। পরবর্তীকালে মামুন শেখকে দিয়ে আরো অনেক ছিল, 13 জন মোটামুটি আমি আসামির নাম কালেক্ট করে দিয়েছি। এফআইআর করা হয়েছে, দেখা যাক কি করে। এর আগে আমরা বলেছিলাম অনুব্রতকে নোটিশ দেয় পুলিশ। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর এবার নজর রাখবো যুব ভারতীতে মেসি কাণ্ডে ফের অরূপ বিশ্বাসকে তলব করা হলো। আরো ডিটেইল আপডেট নেব অনুপের কাছ থেকে। অনুপ, আবারও কবে তলব করা হলো?
তো মেসিকান্ড ইতিমধ্যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাকে তলব করা বিধানসভা পুলিশের পক্ষ থেকে সাউথ থানায় বলা হচ্ছে যে 12ই তলব করা হচ্ছে। বলা হচ্ছে মেসিকান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সরাসরি হাজিরা দেওয়ার কথা বলা হচ্ছে। তার কারণ এই মেসিকান্ডে এর আগে তাকে 5ই জুনের মধ্যে ডাকা হয়েছিল, তিনি অসুস্থতার কারণ দেখিয়েছিলেন। কিন্তু এবারে দেখা গেল বিধাননগর পুলিশের সাউথ থানা পুলিশের পক্ষ থেকে আবার তাকে তলব করানো বলো 8ই জুনের মধ্যে দুপুর ঠিক 12টার মধ্যে তাকে উপস্থিত হবে, না হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। তার কারণ মেসির এই কাণ্ডে যখন শতদ্র দত্ত অভিযোগ দায়ের করেছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে 5 তারিখের মধ্যে আসতে বলা হয়েছিল, কিন্তু তিনি 5 তারিখের আগে 4 তারিখে জানান যে তিনি অসুস্থ রয়েছেন, তাকে 14 দিন যাতে সময় দেওয়া হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় খতিয়ে দেখা হয়। বিধাননগর পুলিশের পক্ষ থেকে আজকে সন্ধ্যার ঠিক আগেই দেখা গেল নোটিশ করা হলো অরূপ বিশ্বাসকে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাকে বলা হলো যে 8ই জুনের মধ্যে সরাসরি হাজির হওয়ার কথা। তার কারণ তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়ার একাধিক ধারায় মামলা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করা হবে এবং 8ই জুনের মধ্যে ঠিক দুপুর 12টার মধ্যে তাকে হাজির হওয়ার কথা বলা হয়েছে। বেশ, বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল নেতাদের দুর্নীতির অভিযোগ বারবার সামনে এসছে। টলিউড ইন্ডাস্ট্রি কিভাবে বিষিয়ে দিয়েছে তৃণমূল স্বরূপ বিশ্বাস তাও সামনে এসছে। মাঠেও তৃণমূলের দুর্নীতির আখড়া। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের অর্থের উৎস কি? এবার নজরে ডায়মন্ড হারবার ক্লাব। ময়দানেও জুনিয়র বিশ্বাসের তোলাবাজি, খেলোয়াড়দের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের মোচ্ছব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তি, সেগুলোতে তো নজর রয়েছে। নজরে এবার অভিষেকের ক্লাব। ইডির স্ক্যানারে ডায়মন্ড হারবার ক্লাবের ফান্ডিং। এই ফান্ডিং কোথা থেকে আসতো, কারা দিত টাকা, কিভাবে এই টাকা আসতো, আর সেখানে কি কালো টাকা সাদা হতো? ইরন, এবার অভিষেকের ক্লাবে নজর। আগে জানতে চাই কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুটবল ক্লাব গড়েছিলেন বছর খানেক আগে, ডায়মন্ড হারবার এফসি। প্রাথমিকভাবে বলা হয়েছিল এই ক্লাবটি ডায়মন্ড হারবার ফুটবলারদের, যারা ওই অঞ্চলের ফুটবলার, ডায়মন্ড হারবার যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি আসন লোকসভা সিট, সেখানকার প্লেয়ারদের তুলে ধরা হবে। যদিও প্রথম দিকে এটা বলা হলো, পরবর্তী সময় দেখা যায় যে সরাসরি আইএফএর প্রথম ডিভিশনে 15 লক্ষ টাকা দিয়ে টিমটি রেজিস্ট্রেশন করেন। নেওয়ার পর থেকে তিনি ক্লাব চালাতে শুরু করলেন প্রথম থেকেই। যেটা অতীতে না বললেও আজকে আইএফএ বলছে যে ডায়মন্ড হারবারকে যাতে শুরুতেই বেটার সুযোগ দেওয়া যায়, সেই জন্য তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আইএফএ সেক্রেটারিকে বলেছিলেন ওপর লিগের প্রিমিয়ারের এ এবং বি গ্রুপকে মিলিয়ে দাও, অর্থাৎ দুটো গ্রুপকে এক করে দিয়ে ডায়মন্ড হারবারকে সরাসরি যাতে বেশি লেট করতে না হয়, ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে যাতে ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে খেলতে পারে, এবং সেটা করা হয়েছিল। পরবর্তী সময় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব একাধিক দিক থেকে আর্থিক তছরূপের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। প্রথমত মাঠ দখল করে রাখা। কি মাঠ দখল করে রাখা? ডায়মন্ড হারবারের দল সল্টলেকে অনুশীলন করতো, সল্টলেক বিধাননগর কমপ্লেক্সের যে মাঠ, সেই মাঠ ভাড়া নিত, যদিও তার বিনিময়ে কি কোনো ভাড়া দিত এই নিয়ে সন্দেহ রয়েছে, এবং প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে হয়তো প্রপার যে ভাড়া সেটা দেওয়া হতো না। মাঠ পুরো ডায়মন্ড হারবারে ব্র্যান্ডিং করে রাখা হয়েছিল, মাঠ বন্ধ থাকতো, অর্থাৎ ওখানে একটা ফুটবল কোচিং ক্যাম্প চলতো, সেই বাচ্চা ফুটবলাররা মূল মাঠে খেলার সুযোগ পেতেন না এবং অন্য যে কোনো সময় মাঠে প্রবেশ করাও যেত না। মাঠটা তালা চাবি থাকতো ডায়মন্ড হারবারের কাছে। এই যে স্পন্সর, যেই ভারতীয় ফুটবলে একাধিক ক্লাবের হাতে স্পন্সর নেই, মোহামেডান স্পোর্টিং তারা স্পন্সর খুঁজতে না পেয়ে হন্যে হয়ে ঘুরছে, সেখানে বছর 4-5 গজিয়ে ওঠা ডায়মন্ড হারবার ক্লাব তাকে কোটি কোটি টাকা স্পন্সর করতে সবাই এগিয়ে আসতেন। সেটা কি স্বেচ্ছায় আসতেন, নাকি কোনো থ্রেট কালচারে আসতেন, নাকি ভয় দেখানো হতো? প্রশ্ন উঠছে। প্রশ্ন এটাও রয়েছে যে কোনোভাবে ব্ল্যাক মানিকে কি হোয়াইট মানি করা হতো ডায়মন্ড হারবারের ক্লাবকে সামনে রেখে? তাই উল্কার গতিতে উত্থান হওয়া ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ইতিমধ্যেই স্ক্যানারে। বেশ কিছু অভিযোগ ডায়মন্ড হারবার এফসির এগেনস্টে পেয়েছি। বাচ্চাদের স্পোর্টস একাডেমি যেখানে চলতো সেই মাঠকে এনক্লোজমেন্ট করা হয়েছে, সেখানে ব্যানার ফেস্টুন লাগিয়ে সেখানে ব্র্যান্ডিং করে ডায়মন্ড হারবার এফসির মাঠ হিসেবে সেখানে ঘোষণা করা হয়েছে। সেটার কোনো অথেন্টিকেশন, সেটা কোনো পেপারস ফাইল আমরা সরকারিভাবে এখনো কোনো পাইনি। দ্বিতীয়ত আর্থিক দুর্নীতি, এই বিপুল পরিমাণ আর্থিক সম্ভার কোথা থেকে এলো, স্পন্সরশিপরা কতটা তারা ফান্ডিং করছে এবং প্রকৃত ফান্ডিং কোথা থেকে আসছে, আদৌ ফান্ডিং হচ্ছে কিনা, নাকি কালোকে সাদা করে দেখানোর প্রচেষ্টা। তদন্ত হবে, প্রয়োজন হলে আমরা চাইবো যে ইডি এর তদন্ত করুক। যদি কোনো দুর্নীতি থেকে থাকে একজনও রেহাই পাবে না।
সরকার স্বচ্ছ ভাবে যেটাই তদন্ত স্বচ্ছতা থাকা উচিত সব ব্যাপারে, এটাও থাকা উচিত। প্লেয়ার রিক্রুটটা পুরোপুরি কথা মতোই প্লেয়ারদের নেওয়া হতো, কিন্তু পেমেন্ট কি করে হতো, কি হতো সেটা বলতে পারবো। তাহলে আপনার ভূমিকাটা ঠিক কি ছিল? কিছুই না, ওই একটা ক্লাবে থাকতে হয় না, একটা সেক্রেটারি থাকা উচিত, একটা ছোট আকাশ গানে কি হতো। তৃণমূল নেতা নেত্রীদের প্রভাব বা তাদের প্রেশার আইএফের ওপর বারংবার আসতো। হ্যাঁ, অনেকবার এসেছে। আপনারা জানেন একটা সময় কোচ সিলেকশন নিয়ে ইস্যু হয়েছিল। এই মাঠটা ওরা নিজেদের প্র্যাকটিসের জন্য ব্যবহার করতো এবং আইএফএ কে খেলার জন্য মাঠটা দেওয়া হতো। ওরা নিয়েছে এটা বিধাননগর মিউনিসিপ্যালিটির থেকে, সেখানেও কিন্তু এটা ইন বিটুইন ক্লাব অ্যান্ড বিধাননগর মিউনিসিপ্যালিটি। সৌরভ বিশ্বাস শুধু যে টলিউডকে কালিমালিপ্ত করেছে, টলিউডের স্বরূপটাই বেরিয়ে এসছে তা নয়, কলকাতা ময়দান সেখানেও সৌরভ বিশ্বাসের দুর্নীতি রয়েছে। কিরণ, তার মানে শুধুমাত্র টলিউডের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানে টলিউডের পরিবেশটাকেই দূষিত করেছে সৌরভ বিশ্বাস। শুধু তাই নয়, ময়দানেও ঢুকে পড়লো। কিভাবে? এখানেও কি দাদা অরূপ বিশ্বাসের হাত মাথার ওপর? দেখো, কথায় বলে কান টানলে মাথা আসে। কিছুক্ষণ আগে তোমাকে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলছিলাম, এবার এর সঙ্গেই কোথাও গিয়ে মিলে যাবে অরূপ বিশ্বাসের কীর্তিকলাপ। কেন? তার কারণ স্বরূপ বিশ্বাস তিনি প্রকৃতভাবে কোনো প্রাক্তন খেলোয়াড় নন, তিনি কোনো রাজনৈতিক পদে নেই, তিনি অরূপ বিশ্বাসের ভাই। তিনি টলিউডের সব দিকে মাথা হয়ে বসেছিলেন, ঠিক সেভাবে কলকাতা ময়দানে যেখানেই সুযোগ পেয়েছেন বসে পড়েছেন। আইএফএ ভারতীয় ফুটবলের, বাংলা ফুটবলের সব মাদার বডি এবং ভারতের সবচেয়ে প্রাচীনতম সংস্থার তিনি ভাইস প্রেসিডেন্ট এখনো বর্তমানে রয়েছেন। এছাড়া গত বছর তাকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্টেট গেম, রাজ্য গেমসের চেয়ারম্যান করে দেয়। কেন করা হয়েছিল? কর্তারা বলছেন আসলে মন্ত্রীর ভাই, বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে, আর্থিক অনুদান আসবে, তাই তাকে দায়িত্ব দেওয়া হয়। যদিও তারা এখন স্বীকার করছেন যে গেমসের ব্যাপারে কোনো আইডিয়াই স্বরূপ বিশ্বাসের ছিল না। গত বছর এপ্রিল মাসে যে গেমস মালদায় আয়োজিত হয়, মালদা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে, সেখানে একাধিক অভিযোগ সামনে আসে। আর্থিক তছরূপের অভিযোগ। ৪৫ লক্ষ টাকা সরকারের থেকে অনুমোদন হয়, তার মধ্যে ২৫ লক্ষ টাকা সরকার দেয়। সেই টাকা দিয়ে খেলোয়াড়রা কোনো সুযোগ সুবিধাই পাননি। খেলোয়াড়রা কি করেছিলেন? কোনো রকমের মাটিতে শুতে হয়েছিল, শাক ভাত খেতে হয়েছিল, এবং স্বরূপ বিশ্বাস সেখানে আর্থিক তছরূপ করেছেন। খেলোয়াড়রা টাকা পাননি, প্রপার সুযোগ সুবিধা পাননি। শুধু কি তাই, বেঙ্গল ফুটবল একটা একাডেমি রয়েছে সরকারের, সেখান থেকে ফুটবলারদের জোর করে সুরুচি সংঘ ক্লাবে সই করিয়ে দেওয়া হতো। খাওয়া দাওয়া জঘন্য ছিল, প্লেয়াররা মানে থাকা খাওয়া চূড়ান্ত অবস্থা, বাথরুম নেই। আমাদের অফিসিয়ালরা গিয়েছিল, সব যার যার পয়সা খেয়েছে, নিজেদের পয়সা করে অনেক প্লেয়ারদের খাইয়েছে। অনেকবার বলা ছিল, বলো আমরা খালি আমরা দেখছি করছি, এমন ভাবে প্রস্তাব এলো, সবাই পিঠছে আপনার অরূপ বিশ্বাসের দারুণ হবে দারুণ হবে। তো হয়তো ভেবেছিল তারা যে অনেক তার দ্বারা মন্ত্রী অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু উল্টে আমাদের বিয়ের এখন বাইরে দেওয়ার অবস্থা নেই। এই অবস্থা এসে দাঁড়িয়েছে। ব্যাপারটা হচ্ছে সব আমরাই নেব, এটা তো চলতে পারে না। আমার ছেলেদের রাত্রিরের খাবার হচ্ছে ভাত আর শাক, সন্ধ্যেবেলা ওরা নিজেদের পয়সায় মুড়ি চানাচুর কিনে খাচ্ছে। একটা জায়গায় প্রায় 200-র ওপর অ্যাথলিট, বাথরুম একটা। আর্থিক তছরূপ হয়েছে তার মানে? আমি বলছি শুধু গেঞ্জি নিয়ে সিবিআই তদন্ত হতে পারে। কত গেঞ্জি ছাপানো হয়েছিল, কত গেঞ্জি কে পেয়েছে সে খুঁজে পাওয়া যাবে। বলে ফেলার জন্য আইএফের একটা অনুষ্ঠান অরূপদার সঙ্গে দেখা হয়েছিল। অরূপদা গাড়ি থেকে নেমে প্রথম কথাটাই আমাকে বলেছেন, তুই তো আজকাল খুব বক্তৃতা দিচ্ছিস। রেখে টেকে বলেছি, কারণ এর থেকে বেশি বললে আমার ক্লাবটা উঠিয়ে দিত। স্টেট গেমসে একটা বড় আর্থিক দুর্নীতি হয়েছে। 7-8টা ক্লাব হবে যাদের নিয়ে ও রেগুলার বসতো, তাদের মধ্যে থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আইএফের বিরুদ্ধে কেস করা। আজকে যদি আপনি দেখেন, দেখবেন আইএফের বিরুদ্ধে একাধিক কেস রয়েছে। নজরুল ইসলাম করেছে। কাজকে ডিসরাপ্ট করার চেষ্টা আমরা যদি না করি, সেক্ষেত্রে আমার সরকারের সাপোর্ট পাবো না। আজকে স্টেডিয়াম আপনি পাবেন কি করে যদি খেলা করতে হয়? একটা আনঅথরাইজড পার্সনকে দিয়ে কি করে এত বড় একটা স্পোর্টস ইভেন্টকে পরিচালনা করা হলো, এটা সবচেয়ে বড় প্রশ্ন। কেউ যদি ভেবে থাকি কেউ কাউকে ধরে পার পেয়ে যাবে, বেঁচে যাবে, তাহলে ভুল করছে। নির্দিষ্ট কমিটি করে এটার অডিটও যেমন হবে এবং পাশাপাশি তদন্ত করবার কথা আমি আজকেই বলে দিয়েছি।